স্টুডেন্ট, তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আগে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের শিল্প ইন্ডাস্ট্রি নিয়ে। কোথাও একটা শিল্প কারখানা গড়ে তুলতে গেলে সেখানে কেমন পরিবেশ দরকার। তো ভিডিওটা স্কিপ করবে না। আজকে যে ভিডিওটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কি, যে ভারতে প্রধান প্রধান আয়রন মানে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোনগুলো। তো আগে দেখো ম্যাপে একটা জিনিস ভালো করে বুঝে নাও, যে এখানে হেডিং দেখে বুঝতেই পারছো ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল প্লান্ট, অর্থাৎ আমি স্টিল প্লান্ট নিয়ে আজকে আলোচনা করব। তুমি দেখো গোটা ভারতবর্ষে, আমি এখানে দেখো একটা ম্যাপ আমাকে ম্যাপে দেখতে পাচ্ছ তোমরা। তো এই ম্যাপে খেয়াল করে দেখো যে যত ইন্ডাস্ট্রি কারখানাগুলো আছে, পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহারের নিচের দিকটা, ঝাড়খণ্ড আর ছত্তিশগড়, অর্থাৎ এই অঞ্চলের মধ্যেই কিন্তু সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে, অর্থাৎ লৌহ ইস্পাত শিল্প কারখানাগুলো আছে। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে এই যে এত জায়গা থাকতে এখানে লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠতে পারতো, এখানে লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠতে পারতো, এখানে লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠতে পারতো, তা কিন্তু গড়ে ওঠেনি। ভারতের বেশিরভাগ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো কিন্তু এই পূর্ব ভারতেই কিন্তু গড়ে উঠেছে। আবার এই পূর্ব ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে কিছু ইস্পাত শিল্প কারখানা আছে, ওড়িশাতে কিছু ইস্পাত শিল্প কারখানা আছে, তারপরে তোমার ঝাড়খণ্ড আর হচ্ছে ছত্তিশগড়, এই দুটো জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে শিল্প কারখানাগুলো গড়ে উঠেছে। তাহলে আজকে আমরা আলোচনা করব ভারতের প্রধান প্রধান শিল্প কারখানাগুলোকে নিয়ে। আমি আজকে 6টা থেকে 7টা যে শিল্প কারখানা আছে সেগুলো তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো। তো আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের ভারতবর্ষের প্রধান প্রধান শিল্প লৌহ ইস্পাত শিল্প কারখানাগুলো। দেখো ভারতবর্ষে বর্তমানে তোমরা জানো সেল বলে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে যে কারখানাটা আছে, কারখানা বলতে আর কি একটা সংস্থা বলা যেতে পারে আর কি। তো তাছাড়া মেনগুলো আমি আলোচনা করছি। দেখো ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, শর্টকাটে IISCO। এটা কিন্তু ভারতের একটা বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। এখান থেকে প্রচুর পরিমাণে লৌহ ইস্পাত শিল্প কারখানার থেকে যে জিনিসপত্রগুলো তৈরি হয় সেগুলো গোটা ভারতে কিন্তু রপ্তানি করা হয়। দেখো পশ্চিমবঙ্গের এটা কোথায় গড়ে উঠেছে, পশ্চিমবঙ্গের কুলটি জেলায়। অ্যাকচুয়ালি এখানে কুলটি জেলা আমি কেন লিখেছি, এটা তিনটে প্রধান প্রধান শিল্প কারখানা মিলে কিন্তু এটা তৈরি হয়েছে। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের কুলটি, একটা হচ্ছে হীরাপুর, আর একটা বার্নপুর। দেখো তিনটে কিন্তু আলাদা আলাদা সালে তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের কুলটি যেটা সেটা 1874 খ্রিস্টাব্দে, হীরাপুর যেটা আছে সেটা দেখো 1908 খ্রিস্টাব্দে, আর বার্নপুরে যেটা আছে 1937 খ্রিস্টাব্দে। তাহলে 1874, 1908, 1937 এই তিনটে কারখানা বা তিনটে একসাথে সংস্থান মিলে তৈরি হয়েছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যার ফলে এটা কিন্তু অনেক বড় একটা প্রোডাক্টিভিটি। দেখো এবার কথা হচ্ছে এখানে হঠাৎ করে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি পুরো ভারতে কেন গড়ে উঠতে গেল? ভারতের তো আরও জায়গা আছে। তো গড়ে ওঠার পিছনে মেন দেখো লৌহ ইস্পাত শিল্পের মেন যে কাঁচামাল দরকার হয়, মেন কাঁচামাল কোনটা দরকার হয়? মেন কাঁচামাল দরকার হয় আকরিক লোহা। তাহলে আকরিক লোহা এই ঝাড়খণ্ডের কাছে সিংভূম বলে যে জেলা আছে সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু আকরিক লোহা সংগ্রহ করা সম্ভব। নেক্সট কয়লা। যে কোনো লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে তুলতে গেলে তার জন্য আকরিক লোহার দরকার হয়, কয়লার দরকার হয়। কয়লা কোথা থেকে আসছে? সেটাও কিন্তু ঝাড়খণ্ডের ঝরিয়া, যেহেতু কাছাকাছি এলাকাগুলো আছে, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা একদম কাছাকাছি জায়গাতে, তাহলে সহজেই কিন্তু এখান থেকে কাঁচামাল আমদানি করা যায়। বিদ্যুৎ, ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ পাওয়া যায়, যেটা কিন্তু ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য খুব সুবিধা। আর কি ডলোমাইট চুনাপাথর যে কাঁচামাল সেটা কিন্তু ওড়িশার সুন্দরগড়ে পাওয়া যায়। তাহলে আমি প্রথমেই বললাম যে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা পাশাপাশি হওয়ার জন্য যে কোনো কাঁচামাল এখান থেকে কিন্তু সহজেই আমদানি করা যায়। নেক্সট দেখো পরিবহন ব্যবস্থা। এখানে পূর্ব রেলের সদর দপ্তর, পুরো একটা রেল পরিষেবা আছে। আর জল হচ্ছে দামোদর নদী, পাশে দামোদর নদ আছে, এই দামোদর নদ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল পাওয়া যায়, যার ফলে কিন্তু এই ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি গড়ে উঠেছে। তাহলে এখান থেকে তোমাকে ভালো করে বুঝতে হবে যে পূর্ব ভারতে একটা বড় লৌহ ইস্পাত শিল্প কারখানা হচ্ছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যাকে শর্টকাটে বলা হচ্ছে ইস্কো। এবার আমরা নেক্সট আর একটা শিল্প কারখানাতে যাব। দেখো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি।
একে শর্টকাটে কি বলা হচ্ছে? টিসকো, TISCO, টিসকো। তো যারা পরীক্ষা দিচ্ছে অনেক সময় কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসে যে টিসকোর ফুল ফর্ম কি, তখন তোমাকে লিখতে হবে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, অর্থাৎ টিসকো। এটা দেখো, এই টাটা তোমরা নাম শুনেছো যে রতন টাটা এখন বর্তমানে, তার আগের জেনারেশন জানা হয়তো জামশেদজি টাটা, সেখানে কিন্তু এই কারখানাটা গড়ে উঠেছে। দেখো, জামশেদজি টাটার উদ্যোগে কিন্তু এই কারখানাটা 1907 সালে গড়ে উঠেছে। এটা কিন্তু বেসরকারি সংস্থা, মানে ভারতের বৃহত্তম বেসরকারি সংস্থা হচ্ছে এখানে কি বললাম, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু লৌহ ইস্পাত শিল্প গড়ে তোলা হয়েছে। দেখো, এখানে ইস্পাত শিল্প গড়ে ওঠার পেছনে কারণ কি? ফার্স্ট আকরিক লোহা ঝাড়খণ্ডের নোয়ামুন্ডি আর ওড়িশার গুরুমহিষানি, এই দুটো অঞ্চল থেকে প্রচুর পরিমাণে কাঁচা লোহা এখানে কিন্তু আনা সম্ভব। কয়লা, সেটাও দেখো ঝাড়খণ্ডের ঝরিয়া থেকে প্রচুর পরিমাণে কয়লা আমদানি করা যায়। ম্যাঙ্গানিজের প্রয়োজন, সেটাও ওড়িশার কেওনঝড় থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায়, ওড়িশার কেওনঝড়। চুনাপাথর, এটা ওড়িশার সুন্দরগড় থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর পরিবহন ব্যবস্থা, দক্ষিণ পূর্ব রেলওয়ে আছে NH 118, মানে সড়ক পথ, ন্যাশনাল হাইওয়ে। এখান থেকে ন্যাশনাল হাইওয়ে আছে, রেল আছে, পরিষেবা সুবিধা, যার জন্য কিন্তু এখানেই কারখানাটা গড়ে উঠেছে। এই কারখানা এখনও কিন্তু বর্তমানে ভারতে প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছে। এটা একটু তোমরা বেশি ইম্পর্টেন্টলি পড়বে, যার জন্য আমি এটা স্টার চিহ্ন দিচ্ছি। এটা ভালো করে তোমরা পড়বে যারা এই স্টিল কারখানাগুলো সম্পর্কে পড়াশোনা করছো। নেক্সট দেখো, দুর্গাপুর স্টিল প্লান্ট, শর্টকাটে দেখো DSP। এটা কত সালে তৈরি হয়েছিল? 1959 সালে। তো এটা দেখো, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। তোমরা অলরেডি শিল্প চ্যাপ্টার নিয়ে যারা পড়াশোনা করেছো তারা জানো যে জার্মানির যে রাইন নদী, তো তার আশেপাশে যে এলাকা আছে সেখানে যে পরিমাণে কারখানা গড়ে উঠেছে, ঠিক দুর্গাপুরেও সেইভাবেই আছে, যার জন্য কিন্তু এখানে ভারতের রুর বলা হয়। তো এখানে দেখো লৌহ আকরিক, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়ে ওঠার জন্য লৌহ আকরিকের প্রয়োজন। তাহলে ওড়িশার ময়ূরভঞ্জ থেকে প্রচুর পরিমাণে কিন্তু কাঁচা লোহা আমদানি করা যায়। নেক্সট কয়লা, ঝাড়খণ্ড আর রানীগঞ্জ, ঝাড়খণ্ডের ঝরিয়ার পার্শ্ববর্তী এলাকা আছে, রানীগঞ্জ আছে, আসানসোল আছে, এইসব জায়গা থেকে জানো প্রচুর পরিমাণে কয়লা সংগ্রহ করা যায়। চুনাপাথর আর ডলোমাইট কোথায় আছে? বীর মিত্রপুর থেকে প্রচুর পরিমাণে কিন্তু এই চুনাপাথর ডলোমাইট সংগ্রহ করা হয়। ম্যাঙ্গানিজ কোথায় পাওয়া যায়? ওড়িশার কেওনঝড়। বিদ্যুৎ, DVC দামোদর ভ্যালি কর্পোরেশন, সেখান থেকে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ পাওয়া যায়, যা সহজেই বিদ্যুতের চাহিদা মেটাচ্ছে। জল, দামোদর নদে প্রচুর পরিমাণে জল পাওয়া যাচ্ছে। পরিবহন, পূর্ব রেলে ও GT রোড, তাহলে দুর্গাপুরের কাছে কিন্তু GT রোডটা আছে, মানে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। আর এদিকে হচ্ছে তোমাদের পূর্ব রেল, যা হাওড়া থেকে যে ট্রেন পরিষেবা আছে জানো, তাহলে সেটা কিন্তু দুর্গাপুরের পাশ থেকেই যাচ্ছে, যার জন্য এত সুযোগ সুবিধা থাকার জন্য কিন্তু এই DSP কিন্তু গড়ে উঠেছে। বর্তমানে কিন্তু এটা আরও ডেভেলপ করেছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট দেখো, বোকারো স্টিল প্লান্ট, শর্টকাটে BSP। তাহলে এটা কোথায় গড়ে উঠেছে? ঝাড়খণ্ডের ধানবাদ জেলার বোকারোতে, দামোদর ও বোকারো নদীর সংযোগস্থলে। দামোদর ও বোকারো নদীর সংযোগস্থলে কিন্তু এই বোকারো স্টিল প্লান্টটা গড়ে উঠেছে। এখানে দেখো কয়লা কোথা থেকে পাওয়া যাচ্ছে? সেই ঝাড়খণ্ডের ঝরিয়া থেকে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু 1964 সালে এটা কিন্তু তৈরি হয়েছে। কয়লা ঝাড়খণ্ডের ঝরিয়া থেকে পাওয়া যাচ্ছে। লৌহ আকরিক হচ্ছে ওড়িশার বাদাম পাহাড়, গুরুমহিষানি, এখান থেকে প্রচুর পরিমাণে আকরিক লোহা পাওয়া যাচ্ছে। নেক্সট আছে দেখো চুনাপাথর আর ম্যাঙ্গানিজ, এটা হচ্ছে বীর মিত্রপুর ও গাংপুর থেকে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ সংগ্রহ করা হয়ে থাকে। বিদ্যুৎ, DVC। জল, দামোদর নদ। দেখো, ম্যাক্সিমাম পূর্ব ভারতে যে শিল্প কারখানাগুলো আমরা পড়ছি, ম্যাক্সিমাম কারখানাগুলো দেখো বা ইন্ডাস্ট্রিগুলো DVC থেকে বিদ্যুৎ সংগ্রহ করছে আর দামোদর থেকে জল নিচ্ছে। তাহলে এখানে বুঝতে পারছো যে দামোদর নদের ভূমিকা কতটা বেশি এই পূর্ব ভারতের ইন্ডাস্ট্রিগুলোতে। নেক্সট আমরা যেটাতে যাব, নেক্সট হচ্ছে দেখো রৌরকেল্লা স্টিল প্লান্ট। এটা কোথায় গড়ে উঠেছে? ওড়িশার সুন্দরগড় জেলার ব্রাহ্মণী নদীর তীরে রৌরকেল্লায় এই স্টিল প্লান্টটা গড়ে উঠেছে। আচ্ছা, এটা দেখো, এটা কিন্তু আমাদের দেশের না বিদেশের কোম্পানি প্রথম কিন্তু সহযোগিতা করেছে। কোম্পানির নাম লিখেছি দেখো, ক্রুপস অ্যান্ড ডেমাগ বলে একটা কোম্পানি ছিল। সেই কোম্পানির সহযোগিতায় ব্রাহ্মণী নদীর তীরে এই রৌরকেল্লা স্টিল প্লান্ট কিন্তু গড়ে উঠেছে। যাই হোক, এখানে দেখো লৌহ আকরিক ময়ূরভঞ্জ আর বোনাই থেকে পাওয়া যায়।
কয়লা আসে ঝরিয়া থেকে, রানীগঞ্জ থেকে, তালচের থেকে। এই তালচেরটা কিন্তু উড়িষ্যাতে। চুনাপাথর হচ্ছে বীরমিত্রপুর থেকে। ম্যাঙ্গানিজ আসছে কালাহান্ডি থেকে। জল হচ্ছে ব্রাহ্মণী নদী ও কোয়েল নদী। আর বিদ্যুৎ হীরাকুদ প্রকল্পে যে জলবিদ্যুৎ পাওয়া যায় সেখান থেকে কিন্তু এখানে এই বিদ্যুৎটা কালেক্ট করা হচ্ছে, দিয়ে রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট কিন্তু গড়ে উঠেছে। তাহলে রৌরকেল্লাও কিন্তু ভারতের একটা গুরুত্বপূর্ণ ইস্পাত কেন্দ্র বলতে পারো। নেক্সট যেটা আছে দেখো, ভিলাই। ভারতের ছত্তিশগড় রাজ্যের দুর্গ জেলা। এখানে 1857 খ্রিস্টাব্দে কিন্তু ভিলাইয়ে স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে। এখানে লোহা কোথা থেকে আনা হচ্ছে? দাল্লি রাজহারা থেকে। কয়লা কোথা থেকে আসছে? কোরবা থেকে আর হচ্ছে কারগালি থেকে। ম্যাঙ্গানিজ কোথা থেকে আসছে? মধ্যপ্রদেশের হচ্ছে বালাঘাট থেকে। বিদ্যুৎ কোথা থেকে আসছে? কোরবা তাপবিদ্যুৎ থেকে। জল কোথা থেকে আসছে? তান্দুলা বলে একটা নদী আছে, সেই তান্দুলা নদী থেকে আসছে। পরিবহন দক্ষিণ পূর্ব ও মধ্য রেলওয়ে এখানে এর সাইড থেকে যেহেতু গেছে, তাই এখানে কিন্তু এই ভিলাই ইস্পাত কারখানাতে কিন্তু খুব সুযোগ সুবিধা করে দিয়েছে। তাহলে এটা গেল আমার ভিলাই স্টিল প্ল্যান্ট। নেক্সট দেখো, আমি 6টা শিল্প ডিটেলস আলোচনা করলাম। ভারতে কিন্তু 7টা মেন কারখানা আছে, কারখানা বলতে পারো আর কি, মানে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র 7টা মেন আছে। আমি 6টা নিয়ে আলোচনা করেছি। একটা কেন ফাঁকা রেখেছি? এই 7 নম্বরে যেটা হবে সেটা তোমাদের জন্য ফাঁকা রেখেছি, যে 7 নম্বরটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে এই 6টা বড় ইস্পাত কারখানা ছাড়া 7 নম্বর ইস্পাত কারখানাটা কি হতে পারে। এটা তোমাদের জন্য রইল। আর যারা এই ভিডিও এখন দেখছো আর কি, তাদেরকে বলবো শিল্প রিলেটেড তো ভিডিও থাকবেই, একটু ব্যাকে গিয়ে দেখতে পারো, আরও পুরনো ভিডিও আছে। আরও নতুন শিল্প রিলেটেড ভিডিও কিন্তু তোমাদের মাঝে কিছুদিনের মধ্যেই আনবো।